নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন একটি অসাধারণ ছোট গল্প। আজকের গল্পের নাম ছুটি। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। বেহালার দিক থেকে এসে মাছের হাটের পোলের চড়াইটুকু উঠেই ঠিক পোলের মাঝামাঝি ঝকঝকে সুদৃশ্য সম্ভ্রান্ত চেহারার মোটরটা থেমে গেল। প্রশান্তবাবু ভেতরের গদিতে আরাম করে হেলান দিয়ে বসে সামনের সিটের পিঠে পা দুটি তুলে নতুন চিনির কারখানার প্রসপেক্টাসটি পড়ছিলেন। মোটরের থামাটা প্রথম তার নজরেই পড়েনি, কিন্তু কিছুক্ষণ বাদেও মোটরে চলার কোনো অভ্যাস না পেয়ে কাগজের পাতা থেকে মুখ তুলে একবার সামনে চাইলেন। আশ্চর্য, সামনের পথ একেবারে ফাঁকা। গাড়ি ঘোড়ার ভিড়ে মোটর থামাতে হয়েছে মনে করে এতক্ষণ তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। এবার একটু বিরক্ত হয়ে ডাকলেন, রতন। উর্দি পরা সোফার এরিপন্তে নেমে গিয়ে ইঞ্জিনের ঢাকনি খুলে কি পরীক্ষা করছিল। প্রশান্তবাবু ডাকে সেলাম করে এসে ভয়ে ভয়ে জানালে মোটরের ইঞ্জিন হঠাৎ খারাপ হয়েছে, একটু দেরি হবে। দেরি? প্রশান্তবাবু মনে মনে অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। 12টার সময়ে আজ ডিরেক্টরদের মিটিং, তারপরে জার্মান এক্সপার্টের সঙ্গে ইন্টারভিউ। দেরি হলে চলবে কেন? কিন্তু বহুদিনের শিক্ষা ও অভ্যাসের দরুন সে উদ্বেগ তার মুখে প্রকাশ পেল না। শান্তভাবে জিজ্ঞাসা করলেন, কত দেরি হবে? উর্দি পরা সোফার সভয়ে জানালে, মিনিট 15। মিনিট 15? প্রশান্তবাবু মনে মনে হিসেব করে দেখলেন, মিনিট 15 দেরি হলে তেমন কিছু ক্ষতি নাও হতে পারে। বল্লাল কোম্পানির ম্যানেজার আজও বাড়িতে এসে অপেক্ষা করে ফিরে যাবে বটে, কিন্তু তা যাক, টাকা ধার তারই খরচ। একদিনের জায়গায় 2 দিন অপেক্ষা করলে সে হাতছাড়া হয়ে যাবে না। বলেন, দেখো 15 মিনিটের বেশি দেরি না হয় যেন। প্রশান্তবাবু মোটরের ভেতরেই হয়তো 15 মিনিট ধরে বসে থাকতেন। হঠাৎ কি ভেবে সংকল্প পরিত্যাগ করলেন। সামনে মাঝের হাটের কাটাখাল, স্বাভাবিক নদীর সৌন্দর্য যতদূর সম্ভব নকল করে বহুদূরের দিক চক্রবালে সোজা গিয়ে মিলিয়ে গেছে। পোলের ওপর থেকে পশ্চিমের যে বিস্তীর্ণ উন্মুক্ত ভূখণ্ড দেখা যায়, মানুষের হাতের স্পর্শ লেগে তার এক অভিনব প্রকৃতির অতীত রূপ হয়েছে। দুধারে রেলের জটিল লাইন, খালের ওপর দূরে অসংখ্য কুলি সমেত বহুত বৃহৎ বৃহৎ ড্রেজারের মাটি কাটা ক্রেনের মাস্তুল, ডিস্ট্যান্ট সিগন্যালে ঋজু দীর্ঘ দণ্ড প্রভাতের স্নিগ্ধ আলোকে সমস্ত দৃশ্যটিকে অপরূপ অতি প্রাকৃতিক একটি ব্যঞ্জনা হয়েছে। তার ওপর শরতের প্রথম রোদে সকালটি ভারী মিষ্টি লাগছিল। প্রশান্তবাবুর মনে সকালের এই রং লেগেছিল, সে কথা এখনো সাহস করে বলা যায় না। প্রশান্তবাবুর মন সহজে রং ধরবার মতো যে নয়, এটুকু তার সঙ্গে পরিচয় থাকলে নিঃসন্দেহে বলা যায়। ঝকঝকে সম্ভ্রান্ত দীর্ঘ দেহ মোটরটির মতো তারও চেহারায়, বেশভূষায় ও মনে একটি সহজ সমৃদ্ধির ছাপ আছে, কিন্তু তার সঙ্গে আছে মোটরের যন্ত্র নির্মিত
দেহের কাঠিন্য, জীবনের অনিশ্চিত তরলতাকে যথাসম্ভব বর্জন করবার শিক্ষা ও সাধনায় তিনি করে এসেছেন। অঙ্কের সংখ্যার মতো তার সমস্ত সত্তার যোগফল স্থির, নির্দিষ্ট। তাকে যে কোনো উত্তেজনা দিয়ে গুণ করলে এবং যে কোনো অনুভূতি দিয়ে ভাগ করলে একই ফল দেখা যাবে। তাছাড়া মনের কাঠামো তার কঠিন, যে কোনো দিকে যে কোনো প্রভাবে সহজে তার টলে না। সারা জীবন সুনির্দিষ্ট একটি পথ তিনি অবিচলিতভাবে অনুসরণ করে এসেছেন। সে পথে ব্যর্থতার সঙ্গে সাক্ষাৎ তার অতি অল্পই হয়েছে। আগাগোড়া সার্থক হয়ে আসার ফলে একটি সহজ স্বাভাবিক প্রসন্নতা তার মুখে ও ব্যবহারে সর্বদাই প্রকাশ পায়। চেহারা তার ঠিক অভিজাত বলা যায় না, কিন্তু অপর্যাপ্ত অর্থ ও ক্ষমতার ছাপ তাতে অত্যন্ত স্পষ্ট। অপরিচিত স্থানেও লোকে তাকে আপনা থেকেই সম্ভ্রম প্রদর্শন করতে বাধ্য হয়। তার সঙ্গে কথা কইতে এলে সাধারণ লোকের সঙ্গে অত্যন্ত তাদের অজ্ঞাতেই ভয়ে শ্রদ্ধায় মৃদু হয়ে আসে। প্রশান্তবাবু এ সমস্ত সম্মানে এমনি অভ্যস্ত হয়ে গেছেন যে আজকাল তার চোখেও এসব পড়ে না। তার নিজের আদর্শ অনুসারে প্রশান্তবাবু সুখী, পরিতৃপ্ত। জীবনের যে ক্ষেত্র তিনি বেছে নিয়েছেন সেখানে তার অগাধ প্রতিপত্তি, অপ্রতিহত ক্ষমতা। তার জীবনের ক্ষেত্র হয়তো সংকীর্ণ, কিন্তু প্রশান্তবাবু তা জানবার অবসর পাননি। বাজে কথা চিন্তা করবার তার সময়ও নেই। সকালে উঠতে না উঠতেই 7-8টা টেলিফোনের সংবাদ তার জন্যে মজুত হয়ে থাকে। প্রাতকৃত্য সমাপন করে নিচে বাড়ির নিভৃত অফিস ঘরে নামবার আগেই সেক্রেটারি তার সমস্ত ব্যবসা সংক্রান্ত চিঠিপত্র খুলে তার প্রয়োজনীয় তথ্য টুকে রাখে। অফিসে 1 দফা চিঠিপত্র সে আছেই। তাছাড়া বাড়িতেও চিঠিপত্র বড় কম আসে না। সে চিঠি নানা ধরনের নানা লোকের কাছে থাকে। কন্যাদায়গ্রস্ত বৃদ্ধ ব্রাহ্মণের ভিক্ষার পত্র থেকে লাট সাহেবদের প্রীতিভোজ নিমন্ত্রণ পত্র পর্যন্ত সব রকম চিঠি তাতে আছে। খবরের কাগজে শেয়ার মার্কেটের বিবরণের ওপর একবার চোখ বুলিয়েই সে চিঠিপত্রের উত্তর সেক্রেটারিকে মুখে বলে যেতে হয়। এরই মধ্যে ভেতর থেকে চাকর এসে ওষুধের 2টি বড়ি ও 1 গ্লাস জল রেখে যায়। প্রশান্তবাবু শরীর পুষ্ট হলেও ঠিক সুস্থ নয়। কটি বাতের লক্ষণ দেখে বাড়ির ডাক্তার আগে থাকতেই সাবধান করে দিয়েছেন। রক্তের চাপও স্বাভাবিক অবস্থায় যা হওয়া উচিত তার চেয়ে একটু বেশি। ডাক্তার বলেছে, একটু বিশ্রাম নিতে পারেন না? বলে ডাক্তারও হেসেছে। প্রশান্তবাবু শুনে হেসেছেন। হেসে বলেছেন, বিশ্রাম একেবারে নেব। ডাক্তারবাবু একেবারে সহানুভূতিতে গলে গিয়ে বলেছেন, সে কি বলছেন? আপনার ইউরোপিয়ান ভাইটালিটি 80-র ধারে কিছুতে কাবু করতে পারবে না। তবে মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার বই কি। প্রশান্তবাবু বলে চুপ করে গেছেন। ডাক্তারের ওপর তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। লোকটা একটা হামবাগ। অধিকাংশ ডাক্তারই তাই। তবু শরীরের জন্য লোক দেখানো একটু যত্ন নিতে হয়, নইলে সুশীলা জীবন অতিষ্ঠ করে তুলবে। সুশীলার স্বাস্থ্য সম্বন্ধে ব্যাকুল উপদেশের চেয়ে যে কোনো ডাক্তারের যে কোনো বড়ি উপাদেয়।
প্রশান্তবাবু বিনা প্রতিবাদে তাই ডাক্তারের বড়ি নিয়মিতভাবে গলাধকরণ করেন। তাতেও একেবারে যে নিস্তার আছে তা নয়। সুশীলাকে প্রতিদিন জানাতে হয় কোমরে ব্যথা কেমন আছে, একটু সেরেছে না একটু বেড়েছে, ডাক্তারকে আর একবার ডাকা দরকার কিনা। সুশীলা শরীর নিয়েই ব্যস্ত, তার জীবনের একমাত্র অবলম্বন নিজের ও পরের স্বাস্থ্য সম্বন্ধে দুশ্চিন্তা করা। অবশ্য পেটেন্ট ওষুধ, ডাক্তার, খাওয়া দাওয়ার নিয়মকানুন নিয়েই সে যদি সুখী থাকে থাক, এক হিসেবে বরং ভালোই। বর্ধন সাহেবের স্ত্রীর মতো তার যে সামাজিকতার নেশা নেই, এও মস্ত একটা লাভ। স্ত্রীর ফরমাস খাটতে খাটতেই তো বর্ধন সাহেবের অর্ধেক সময় যায়। ব্যবসাও তাই ফেল পড়তে বসেছে। ওই রকমভাবে নিত্য নিত্য স্ত্রীর অসংখ্য পার্টিতে জড়ভরত সেজে বসে থাকতে হলেই হয়েছিল আর কি। ওষুধের বড়ি দুটি গলাধকরণ করেই সমস্ত দিনের কাজের একটা খসড়া করতে হয়। সেক্রেটারি নোট বইতে সময় মতো সব স্মরণ করিয়ে দেবার জন্য টুকে রাখে। এরই মধ্যে বাড়িতে কয়েকজন দেখা করতে আসে, তাদের সকলের সঙ্গে দেখা করবার ফুরসতও হয়তো হয় না। সরকারের সমস্ত দিনের হিসাবের খাতাটায় একবার চোখ বুলিয়ে একটা সই করিয়ে তিনি ভেতরে চলে যান। স্নান, বেশ পরিবর্তন, আহার কতক্ষণই বা তার জন্যে খরচ করা যায়। আহারের সময় স্ত্রীর সামনে এসে বসেন। সমস্ত দিনের ভেতর স্বামী স্ত্রীর আলাপের সময় মাত্র দুবার, একবার সকালে ও একবার রাত্রে আহারের সময়। তাও রাত্রে এক একদিন ফিরতে দেরি হয়ে যায়। স্ত্রীর 12 মেশে মাথার যন্ত্রণা রাত্রেই বাড়ে। যেদিন বেশি হয় সেদিন আর তিনি রাত্রে আসতে পারেন না। আহারের সময় আলাপ হয় বটে, কিন্তু অত্যন্ত ভাষা ভাষা। স্ত্রীর মুখের দিকে তিনি যে কোনো দিন ভালো করে চেয়েও দেখেছেন তা মনে পড়ে না। হঠাৎ একদিন হয়তো বলেন, বাহ, এই নতুন শাড়ির পাটটা তো বেশ। তারপর একটু রসিকতা করবার চেষ্টা করে বলেন, মানিয়েছে চমৎকার। স্ত্রী মুখ ভার করে উত্তর দেন, শাড়িটা নতুন নয়, অন্তত 100 দিন তোমার সামনে এ শাড়ি পরেছি, এই কালকেও। প্রশান্তবাবু অপ্রস্তুতভাবে তাড়াতাড়ি কথা পাল্টে নেন এবং ভবিষ্যতে শাড়ি সম্বন্ধে আলোচনা করবেন না মনে মনে স্থির করে ফেলেন। আহার শেষ করে প্রশান্তবাবু নিচে নামেন। মোটর ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। খবরের কাগজটা মোটরেই আর একবার পড়বার চেষ্টা হয়। তারপর অফিস, দরওয়ানের সেলাম, লিফট বয়ের সেলাম, বেয়ারাদের সেলাম, কেরানিদের সসম্ভ্রমে উঠে দাঁড়ানো, ফোল্ডিং ডোরের মৃদু একটা আওয়াজ, চেয়ার টেনে বসা। তারপর কাজ কাজ। সেক্রেটারি সে কাজের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে না, সেজন্যই তার শ্রদ্ধা ও বিস্ময়ের অবধি নেই। প্রশান্তবাবু এটুকু জানেন, সেক্রেটারির এই বিস্মিত শ্রদ্ধাটুকু উপভোগও করেন। সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের বড় ছাপ মারা ভালো ছেলে। বিশ্ববিদ্যালয়ের ছাপ সম্বন্ধে প্রশান্তবাবুর একটু দুর্বলতা আছে, সেই জন্যই সেক্রেটারির নীরব শ্রদ্ধায় তিনি প্রীত হন। তাকে প্রত্যেক দিন অবাক করে দিতে তার ভালো লাগে। অফিস থেকে বেরিয়েই অফিস, হয়তো কারোর বাড়ি সন্ধ্যাভোজের নিমন্ত্রণ। সান্ধ্যভোজটা মাত্র
আসল হচ্ছে নতুন কোম্পানির কিছু শেয়ার কেনার জন্য তাকে জপাবার চেষ্টা। প্রশান্তবাবু মনে মনে হাসেন হয়তো, তবু যাওয়া দরকার। অফিস থেকে বেরোবার পথে হঠাৎ একটি টেবিলের ধারে দাঁড়িয়ে পড়ে তিনি ইংরেজিতে বলেন, এই রকমই আমি ভেবেছিলাম। এখানে লাল কালির দোয়াত বোধহয় থাকবার কথা। আধা ব্যঙ্গ আধা গাম্ভীর্যের স্বর। কেরানিরা তখন সসম্ভ্রমে দাঁড়িয়ে আছে। যাকে লক্ষ্য করে কথাটা বলা হয় সে অত্যন্ত ভয়ে ভয়ে বলে, ওটা আজ সকালে অসাবধানে পড়ে ভেঙে গেছে। বেশ তো, আর একটা চেয়ে পাঠাননি কেন? এ অফিসের কি এত দুর্দশা হয়েছে যে এতটা দেয়াল ভাঙলে আর একটা জোগাতে পারে না? কেরানিটা আমতো করে কিছুই ভালো বলতে পারে না। প্রশান্তবাবু আবার তার সেই অননুকরণীয় স্বরে বলেন, আজ সমস্ত এন্ট্রি ওই কালো কালিতে হয়েছে। বেয়ারা, রমেশবাবুর টেবিলে লাল কালি। হুকুম দিয়েই তিনি সোজা বেরিয়ে যান। আশ্চর্য, কি তীক্ষ্ণ দৃষ্টি! প্রশান্তবাবু যেতে যেতে মানুষ চক্ষে যেন সমস্ত কর্মচারীদের সপ্রশংস দৃষ্টি দেখতে পান। মনে মনে তাদের বিস্মিত মন্তব্য তিনি শুনতে পান। আশ্চর্য, কিছু ওর দৃষ্টি এড়ায় না। যৌবনে সত্যি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। এখন তারই সুনাম বজায় রাখবার জন্যে যদিও মাঝে মাঝে বেশ একটু যেন বেগ পেতে হয়, মাঝে মাঝে যেন ছেলে মানুষই হয়ে যায়। চেষ্টা করে খুঁটিনাটি খুঁজে বার করা হাঙ্গামা কম হয়, তবু সুনাম খোয়ানো তো কম হয় না। অফিস থেকে বেরিয়েই প্রশান্তবাবু সান্ধ্য ভোজে যান। বাড়ি ফিরে বেশ বদলাবার সময় নেই। রাত্রে সমস্ত কাজ সেরে বাড়ি ফেরেন, তখন ক্লান্ত। হ্যাঁ, একটু ক্লান্তই নিজেকে মনে হয় বই কি, কিন্তু পরিতৃপ্ত। প্রশান্তবাবু অত্যন্ত পরিতৃপ্ত বোধ করেন। সমস্ত দিনটা কী রকমই না কেটেছে, একেবারে কাজে ঠাসা, কোথাও এতটুকু ফাঁক নেই। মোটরের সিটে হেলান দিয়ে যেতে যেতে বর্ধন সাহেবের কথা মনে পড়ে। বর্ধন সাহেবকে আজকাল কেমন যেন রাত দিন বিব্রত দেখায়। চারিধারে তার সব যেন ভেঙে পড়ছে, সে সামলাতে পারছে না। আগেকার মোটরটা বেচে ফেলে বর্ধন একটা সস্তা সেকেন্ড হ্যান্ড মোটর কিনেছে, বলে ইংলিশ কার। ইঞ্জিন নাকি ভারী ভালো, সে উপরে আর তিনি নিচে। প্রতি ধাপে তাকে জায়গার জন্যে সংগ্রাম করতে হয়েছে। মোটে না উঠে প্রশান্তবাবু পোলের রেলিংয়ের উপর গিয়ে দাঁড়ালেন। নিচেই স্টেশন, ট্রেন নেই। জনশূন্য প্ল্যাটফর্মের লাল কাকরগুলো সকালের রোদে ঝকঝক করছে। বাদিক দিয়ে স্টেশনে নামিয়ে ইটের সিঁড়ি। প্রশান্তবাবু কি ভেবে বলা যায় না হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলেন। মোটর সারাই হবার আগেই হঠাৎ উঠে আসবেন। নির্জন স্টেশনটি ভারী সুন্দর দেখাচ্ছে। একটু বেরিয়ে এলে ক্ষতি কি? সিঁড়ি দিয়ে নামতে একটু কষ্ট হয়, উঠবার সময় বোধ হয় আরও কষ্ট হবে। এতখানি সিঁড়ি বেয়ে অনেক দিন কোথাও নামেননি। নিচের ধাপে পা দিয়ে হাঁপ ছাড়েন। সেই মুহূর্তে তার জামার হাতায় টান পড়ে। সঙ্গে সঙ্গে কে ডাকে, বাবু! প্রশান্তবাবু অবাক হয়ে যান। গত 20 বছরে তার জামার হাত ধরে
এরকমভাবে টানতে কেউ সাহস করেনি। কেউ তার কাছে আসতে ভরসা করলে তো পাশ ফিরে দেখেন বেদেদের একটি বছর 10-এর মেয়ে, পরনে নোংরা তালি দেওয়া ঘাগরা, গায়ে নানা রঙের বিচিত্র ময়লা জামা, মাথায় লম্বা বিনুনি, কালো মুখখানি কিন্তু দুষ্টুমিতে স্বাস্থ্যের জ্যোতিতে উজ্জ্বল। মুখ চোখের একটি চমৎকার ভঙ্গি আছে, ঘাটটি বিনুনি সমেত এক পাশে হেলিয়ে, তার জামার আস্তিন ধরে আর এক টান দিয়ে সে বলে, বাবু। মিনিট 20 বাদে মোটরের ত্রুটি সূত্রে সোফার মনিবের জন্যে এদিক ওদিক তাকালো। ব্রিজের উপর মনিব নেই। মনিব এখনো প্ল্যাটফর্মে আছেন মনে করে সোফার সিঁড়ি দিয়ে নেমে গেল। খানিক আগেই একটা ট্রেন বজবজের মুখে চলে গেছে। সেই ট্রেন থেকে যে কয়জন যাত্রী নেমেছিল তাদেরই কেউ কেউ তখনও মোট ঘাট নিয়ে যাবার আয়োজন করছিল। তাদের ভেতরও প্রশান্তবাবু নেই। আশ্চর্য ব্যাপার, সোফার এদিক ওদিক, প্ল্যাটফর্মের পাশে দোকান ঘর ইত্যাদি সমস্তই খুঁজে দেখল। প্রশান্তবাবু সন্ধান কোথাও মিলল না। অত্যন্ত বিস্মিত হয়ে হয়তো মনিব অন্য কোনো দিক দিয়ে মোটরেই উঠে এসে বসেছেন ভেবে সোফা তাড়াতাড়ি মোটরের কাছে ফিরে এলো। কিন্তু সেখানেও প্রশান্তবাবু আসেননি। প্রশান্তবাবু অন্তর্ধান হওয়া অবশ্য রহস্যময় ব্যাপার, কিন্তু তাই নিয়ে রোমাঞ্চকর কোনো ডিটেকটিভ উপন্যাসের সূত্রপাত হবার সম্ভাবনা নেই। বেদেদের মেয়েটির দিকে একটু বিস্মিত হয়ে তাকিয়ে প্রশান্তবাবু আবার গম্ভীরভাবে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু মেয়েটি অত্যন্ত হঠাৎ তার জামার হাতা ছেড়ে সামনে এসে দাঁড়িয়ে হাত পেতে বললে, বাবু, পয়সা। মুখে বেশ একটু বিরক্তি প্রকাশ করতেই প্রশান্তবাবু তাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করলেন। মেয়েটি কিন্তু নাছোড়বান্দা। ঘাটটি বেঁকিয়ে ভারী মিষ্টি একটি হাসি হেসে সে আবার সামনে এসে দাঁড়ালো। প্রশান্তবাবু জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। তার পদমর্যাদা, তার গাম্ভীর্য চিরদিন তার চারিধারে একটি গণ্ডি রচনা করে রেখেছে। সেই গণ্ডির সীমা লঙ্ঘন করবার দুঃসাহস কখনো কারও হয়নি। সংসার, পৃথিবী, জীবনকেও প্রশান্তবাবু চিরদিন সেই গণ্ডির প্রান্তেই দূর থেকে রেখেছেন। আজ যেন সুদূর পৃথিবী তার একটি প্রতিনিধি পাঠিয়েছে সে গণ্ডি লঙ্ঘন করবার জন্যে। প্রশান্তবাবুর গাম্ভীর্য আর রইল না। মেয়েটি এমন আবদারের ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়েছে যেন সে কতকালের চেনা। একটু হেসে প্রশান্তবাবু ব্যাগ থেকে একটি আনি বার করে তার হাতে দিলেন। মেয়েটি আনি টিপেই ফিক করে একটু হেসে ফেলে ঘাড় নেড়ে বেনি দুলিয়ে ছুটে চলে গেল। প্রশান্তবাবু একটু থমকে দাঁড়ালেন। কেন যে প্রশান্তবাবু দাঁড়ালেন তা বুঝিয়ে বলা শক্ত। তিনি নিজেও তা ভালো করে বোধ হয় বোঝেননি। ওই ছোট্ট মেয়েটির গতিভঙ্গিতে উচ্ছ্বলিত প্রাণশক্তির সহজ সাবলীল প্রকাশ দেখে হয়তো তিনি মুগ্ধ হয়েছিলেন। হয়তো প্রশান্তবাবুর হৃদয়ের যে সমস্ত উৎস একেবারে শুকিয়ে যায়নি, রুদ্ধ হয়েছিল মাত্র, তারই মূলে ওই মেয়েটির সুকুমার সুখ অকস্মাৎ মৃদু অকস্মাৎ করেছিল, মৃদু আঘাত করেছিল।
দিক চক্রবাল দিয়ে ঘরের সীমানা নিরূপণ করার যে ধারা মেয়েটি রক্তে প্রবাহিত, অকস্মাৎ নিজের অজ্ঞাতে তারই সঙ্গে তার আজন্মের সংস্কার ও সাধনার সংস্কার বেঁধেছিল কিনা তাই বা কে বলতে পারে। প্রশান্তবাবু আবার এগুতে শুরু করলেন। হঠাৎ তার মনে হলো স্টেশনটি ভারী সুন্দর। প্ল্যাটফর্মের পেছনে লোহার বেড়ার গা বেয়ে যে লতাগুলি উঠেছে তার নাম তিনি জানেন না, কিন্তু সেই নামহীন পুষ্পিত লতা তার কাছে হঠাৎ অপরূপ ঠেকল। স্টেশন থেকে দেখা যায় কাটা খালের ওপারে কুলি পুরুষ ও রমণীরা ডেজারের ওপর থেকে কাটা মাটি চুবড়ি করে খালের ধারে বয়ে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ অকারণে সেদিকে তিনি চেয়ে রইলেন। সেই স্তূপাকার মাটি সস্তায় কন্ট্রাক্ট করে কিনে কত লাভে কোথায় বিক্রি করা যায় সত্যি সে কথা তিনি ভাবছিলেন না। যে পৃথিবীর দিকে চেয়ে অকস্মাৎ তিনি মুগ্ধ হয়ে গেছিলেন, তাকে লাভ লোকসানের সঙ্গে লাভ লোকসানের অঙ্কে অনুবাদ করে কিছুতেই হিসেবের খাতায় তোলা যায় না। বেদেদের ওই মেয়েটি কি কৌশলে বলা যায় না তাকে নতুন এক পৃথিবীর সন্ধান দিয়েছে। প্ল্যাটফর্মের লোহার বেঞ্চিটায় গিয়ে হেলান দিয়ে তিনি একটু বসলেন। সামনে রোদের মধ্যে পা ছড়িয়ে একটা কুকুর আরাম করে ঘুমোচ্ছে। ঘুমোতে ঘুমোতেও মাছি তাড়াবার জন্যে তার কান নড়ে উঠছে। কটা কাক রেলের লাইনের ধারে কি একটা মহার্ঘ দ্রব্য নিয়ে ভয়ানক হইচই বাঁধিয়ে দিয়েছে। মহার্ঘ জিনিসটা আর কিছু নয়, স্টেশনের খাবারের দোকান থেকে ফেলা ছোট একটা শাল পাতার ঠোঙা। ঠোঙাটায় খাবার কিছু আছে কি না কে জানে। ঠোঙা নিয়ে কাড়াকাড়ি করতে করতে হঠাৎ নতুন মজার সন্ধান পেয়ে কটা কাক উড়ে যায়। একটা চিল কোথা থেকে এক টুকরো মাছ সংগ্রহ করে এনেছে, কিন্তু কাকেরা তাকে নিশ্চিন্ত হয়ে তা আহার করতে দেবে না। তারা চিলের আশেপাশে উড়ে বেড়ায় থেকে ছো মেরে নেবার চেষ্টা করে। চিল বেচারা রেগে একবার নিষ্ফলভাবে তাড়া করে যায়, তারপর অন্য জায়গায় উড়ে গিয়ে বসে, কিন্তু সেখানেও তার নিস্তার নেই। প্রশান্ত নিজের আচরণে নিজেই অবাক হয়ে গেলেন। এই সমস্ত জিনিস জীবনে তিনি তো কখনো লক্ষ্য করেননি। একটু লজ্জিত হয়েই তিনি মোটরে ফিরে যাবার জন্যে বেঞ্চি থেকে উঠবার উপক্রম করছিলেন। এমন সময় সেই বেদে মেয়েটি কোথা থেকে দুটি কাঠের খঞ্জনের মতো একটি যন্ত্র বাজাতে বাজাতে তার দিকে আসছে দেখতে পেলেন। মেয়েটি তাকে দেখেই ফিক করে একটু হাসল, কিন্তু সে হাসি যে অতিরিক্ত পয়সা আদায়ের কৌশল নয়, কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গি মাত্র। এটা বুঝতে তার দেরি হলো না। কাঠের টুকরো দুটিকে অপরূপ কৌশলে এক হাতে ধরে বাজাতে বাজাতে প্রশান্তবাবুর বেঞ্চির কাছেই প্ল্যাটফর্মের কাকরের উপর সে বসে পড়ল। প্রশান্তবাবুর মুখে হাসি এলো। মেয়েটি তার দিকে পিছনে ফিরে বসেছে। হাসি দিয়ে আনে ঋণ শোধ করে এখন সে যেন নির্জন প্ল্যাটফর্মে শুধু ঘুমন্ত কুকুরটাকেই তার বাজনার কৌশল দেখাতে শোনাতে চায়। ঘুমন্ত কুকুরটা বেরসিক। কাঠের খঞ্জনের আওয়াজে একবার মুখ তুলে একটা চোখ অর্ধ নিমীলিত করে প্রথমে সে একটু বিরক্ত প্রকাশ করলে,
কিন্তু তাতেও কোনো ফল না হওয়াতে উঠে বসে সবেগে একবার কান ঝাড়া দিয়ে এক পা করে সরে গেল। প্রশান্তবাবু এবার ডাকলেন, শোনো। মেয়েটির হাতের কাঠের খঞ্জনি থেমে গেল। মাথা নিচু করে মুখ টিপে হাসতে হাসতে ঈষৎ পাশ ফিরে প্রশান্তবাবুর দিকে তাকিয়ে সে বললে, কি জন্যে ডাকছ? তার কচি মুখের ভাঙা ভাঙা অদ্ভুত হিন্দুস্থানি শুনতে ভারী মিষ্টি লাগে। প্রশান্তবাবু জিজ্ঞাসা করলেন, তোর নাম কি? মেয়েটা মাথা নেড়ে বললে, বলবো না। তারপর এত বড় একটা রসিকতায় নিজেই খিলখিল করে হেসে উঠল। নাম জানার আশা ত্যাগ করেই প্রশান্ত বোধহয় জিজ্ঞেস করলেন, পয়সা নিয়ে কি করলি? পয়সা? পয়সা নিয়ে 1 পয়সার যে সে জিলাপি খেয়েছে, 1 পয়সা দিয়েছে নানিকে, আর 2 পয়সা এখনো তার আছে জমা। ছেঁড়া মেয়ের পকেট থেকে পয়সা 2 সে বার করে দেখিয়েও দিলে। আর কোনো কাজে লেগেছে কিনা? এরপর প্রশান্তবাবু আর কথা খুঁজে পেলেন না। কথা তার খোঁজবার দরকারও ছিল না। মেয়েটি প্রথম আলাপের আড়ষ্টতা তখন কাটিয়ে উঠেছে। তার অনর্গল কথার স্রোতে প্রশান্তবাবুই আর থই পেলেন না এক কথার জবাব দিতে, আর কথার খেই হারিয়ে গেল। এ হাওয়া গাড়িটা তোমার না? প্রশান্তবাবু সলজ্জভাবে সে কথা স্বীকার করলেন। ও হাওয়া গাড়িতে একেবারে হাওয়ার মতো যাওয়া যায় না, আর অনেক দূর, বহুত দূর। যেখানে সূর্য ডোবে সেখানেও যাওয়া যায় না? নিশ্চয়ই যায়। প্রশান্তবাবু কেন, সূর্য ডোবে যেখানে সেখানে চলে যায় না? সে কখনো হাওয়া গাড়ি চড়েনি। কি করে হাওয়া গাড়ি চলে সে জানে না। দিলে সে নিশ্চয় চালাতে পারে। কত হাওয়া গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। একদিন যখন কেউ থাকবে না তখন সে উঠে দেবে চালিয়ে, আর মোটে থামাবে না। এত জোরে চালাবে যে কেউ তাকে ধরতে পারবে না। একটা হাওয়া গাড়ির দাম কত? এই অবিশ্রান্ত প্রশ্ন বর্ষণের ফাঁকে প্রশান্তবাবু সুযোগ পেলে 1-8টা উত্তর হয়তো বসিয়ে দিচ্ছিলেন। অনেক বড় বড় ব্যবসার সভায় অনেক সদাগর সম্রাটের সঙ্গে আলাপ তিনি জীবনে করেছেন, কিন্তু এমনভাবে আলোচনায় কোণঠাসা হবার সৌভাগ্য তার কখনো হয়নি। তার নিজের যে মোটরকে তিনি দুবেলা পুরনো জুতোর মতো ব্যবহার করেছেন, হঠাৎ তার অসীম রহস্য আবিষ্কার করে তিনি যেন অবাক হয়ে যান। তার মোটরটা যে সময় মতো বরাত রাখবার একটা কল আছে, পৃথিবীর বিস্ময়কর বিশালতাকে উপলব্ধি করবার একটা উপায়, এ কথা কি জানত? শুধু মোটর নয়, প্রশান্তবাবু হয়তো নিজেকেও নতুন করে আবিষ্কার করেন। হঠাৎ কি খেয়ালে তিনি মেয়েটিকে মোটর উঠিয়ে একটু বেরিয়ে আনবার প্রস্তাব করতে যাচ্ছিলেন, কিন্তু সময় হলো না। মেয়েটি কাঠের খঞ্জনি 2 তুলে নিয়ে উঠে একটু হেসে দৌড়ে প্ল্যাটফর্মের ওপর প্রান্তে চলে গেল। সেখানে থেকে তার বৃদ্ধা নানি বুঝি তাকে ডাকছে। হাস্যকর প্রস্তাবটা নেহাতি করে ফেলেননি বলে প্রশান্তবাবু একটু স্বস্তি বোধ করছিলেন। ছি, তার হয়েছিল কি? এবার উঠবার সময় হয়েছে। 12টায় ডিরেক্টরের মিটিং, জার্মান এক্সপার্টদের সঙ্গে আলোচনা।
কিন্তু হঠাৎ অকারণে প্রশান্তবাবুর সমস্ত কেমন বিস্বাদ লাগে। ডিরেক্টর মানে তো রাজেন বোস আর রাম ভট্টাচার্য আর হুকুমচাঁদ। রাজেন বোস একটা দুঃসহ বোর, তার সনাতন ডিসপেসিয়া যেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা। সবাই তার বিবরণ শুনবার জন্য সারাক্ষণ উদ্গ্রীব হয়ে আছে যেন। কাল সামান্য একটু কোয়েকার ওটস খেয়ে তার পেট কীরকম করেছিল, আর ডাক্তার সরকারের সঙ্গে কথা না মেনে নিজের চিকিৎসায় আর সে কেমন আছে। আর শিগগিরই ইউরোপের হেলথ রিসর্টে সে যাবে। এই বসে বসে শোনো তার কাছে, না শুনলে আবার অভিমান, হৃদয়হীনতার অপবাদ। কিন্তু বসে চেয়েও অস্বচ্ছ ভট্টাচার্য, আর তার বাবনাইয়ের অহংকার। সে যে টাকার কুমির হয়েও সাহেব হয়নি, এখনো কটকিচটি পায়ে দিয়ে নামাবলি গায়ে ডিরেক্টরদের মিটিংয়ে আসে, দুবেলা 2 ঘন্টা আহ্নিক উপাসনা করে সপাক ছাড়া খায় না। এর দেমাকেই সে গলে। আর হুকুমচাঁদ, তাকে কি আকৃতি কি প্রকৃতিতে মানুষ বলেই তো মনে হয় না। কাপড় জামায় ঢাকা একটা গোসাপ, তেমনি লুপ্ত শানিত দৃষ্টি, সমস্ত চেহারায় কথাবার্তায় তেমন নক্কারজনক নোংরামি। আর মিটিং, তার মানে তো অপরের চোখে ধুলো দিয়ে নিজের কোলে ঝোল টানবার চেষ্টা, ভব্যতার ছদ্মবেশে নির্লজ্জ শঠতা। ভট্টাচার্য বললে, আমার ইচ্ছে নতুন কারখানার কন্ট্রাক্টটা মুখার্জি কোম্পানিকেই দেয়া হোক। ওদের হোক, সস্তা টেন্ডার হয়তো আছে, কিন্তু সস্তা মানেই তো ফাঁকি। সবাই মনে মনে বলবে, মুখার্জি কোম্পানির ছোট কর্তার সঙ্গে ভট্টাচার্যের মেয়ের বিয়ের সম্বন্ধ চলছে না। মুখে বলবে কেন? সিটি ইঞ্জিনিয়ার্স সেবার আমাদের কাজটা কি খারাপ করেছিল? হাজার হলেও বড় কোম্পানি সস্তা টেন্ডার দিয়ে তার মান রাখতেও পারে। তারপর রেষারেষি, ছদ্ম বিদ্রুপ, শেষ পর্যন্ত যেদিকে বেশি লোকের স্বার্থ আর বেশি প্যাঁচালো বুদ্ধি, সেই দিকেরই সাময়িক জিত। তবু উঠতেই হবে। সারা জীবন যে জগৎ তার পরিচিত, যে জগতে তিনি অভ্যস্ত, তা পরিত্যাগ করবার সাহস তার নেই। কেমন একটু অপ্রসন্ন মনেই প্রশান্তবাবু উঠবার উদ্যোগ করেন। নির্জন স্টেশন হঠাৎ মানুষের ভিড়ে কোলাহলে সরগরম হয়ে উঠেছে। বালিগঞ্জ থেকে ট্রেন আসছে বুঝি। উঠতে গিয়েও ওঠা হয় না। প্ল্যাটফর্মে জনতার এই বাস্তবতা, দূরে ট্রেনের ইঞ্জিনের সশব্দ গতি অত্যন্ত তার ভালো লাগে। এ ট্রেন যেন তার সুদূর শৈশবকে বহন করে আনছে। সে অধীর উৎসুক। সেই চঞ্চল আনন্দ তিনি নতুন করে অনুভব করেন। প্ল্যাটফর্মে জনতার বৈচিত্র্যে তার মন নতুন কোনো রসের স্বাদ পায়। পৃথিবীকে ভাগ করা আর স্থূলভাবে ভোগ করা নয়, এমনি নিশ্চিন্ত আরামের নির্লিপ্ত দৃষ্টি দিয়ে উপভোগ করার আনন্দ তার তো জানা ছিল না। ট্রেন সশব্দে এসে থেমে যায়। লোকের নামা ওঠার হুড়োহুড়ি, ঠেলাঠেলি, ফেরিওয়ালাদের ব্যস্ততা, সমস্ত যেন আজ তিনি নতুন করে দেখতে পেলেন। ট্রেন ও প্ল্যাটফর্মের প্রত্যেকটি লোক বিভিন্ন কাহিনীর ধারা বহন করে নিয়ে চলেছে। সেই বিচিত্র কাহিনীর জটিলতায় তার মন মগ্ন হয়ে যায়। চাষিদের একটি মিশকালো ময়লা কাপড় পরা যুবতী মেয়ে এক কাঁখে একটি পুটলি আর এক কাঁখে লণ্ঠন ঘটিবাটি সমস্ত একটি বালতি নিয়ে ব্যস্ত সমস্ত হয়ে
প্ল্যাটফর্মে ছুটে বেড়াচ্ছে। একলাই বুঝি সে কোথায় চলেছে। ট্রেনে ওঠা তার কাছে একটা ভয়াবহ ব্যাপার। মুখে তার ভয় দুর্ভাবনার গভীর রেখা ফুটে উঠেছে। যাকে দেখে তাকেই সে শুধোয়। হ্যাঁ বাবা, মেয়ে ছেলের গাড়ি কোনোটা বাবা? ও বাবা, গাড়ি যে ছেড়ে দেবে গো। প্রশান্তবাবু তাকে অদূরে মেয়েদের গাড়ি দেখিয়ে দেন। মেয়েটি ধন্যবাদ দেয় না, দিতে জানলেও তার সময় নেই। শশব্যস্তে সে কামরাটির ধারে গিয়ে ডাকে, ওগো, দরজা খোলো না গো, গাড়ি যে ছেড়ে দিল। কোথায় সে চলেছে কে জানে। হয়তো রাগ করে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, হয়তো আর কোনো কাজে। চাষিদের ওই মাথায় মোটা করে সিঁদুর দেওয়া, হাতে কাচের চুড়ি পরা মেয়েটির জীবন সম্বন্ধে প্রশান্তবাবু কৌতূহলী হয়ে ওঠেন। একটি 8-9 বছরের ছেলে কিছুতেই গাড়ি থেকে নামবে না। গাড়িতে তো এই সবে চড়েছে সে, এর মধ্যে সে নামবে কেন? এখনো গাড়ি কত দূরে যাবে? কত গ্রাম, কত মাঠ, কত নদী পেরিয়ে সে কেমন করে নামে বলো? তার বাবা আর দাদা তাকে বোঝায়। দরজার হাতল ধরে সে কাঁদতে থাকে। প্রশান্তবাবু আসনের সামনেই একটি 3rd ক্লাস কামরা। তার জানলায় মাথায় লাল চওড়া পাড় শাড়ির ঘোমটা দেওয়া একটা বধূ গোলগাল মোটা সোটা একটি বছর খানেকের মেয়েকে সজোরে ধরে আছে। মেয়েটির মাথায় পশমের কান ঢাকা লাল টুপি, গায়ে ছিটের ফ্রক, হাতে তার কাঠের একটি ঝুমঝুমি। ঝুমঝুমিটির স্বাদ পরীক্ষা করে তৃপ্ত না হয়ে সেটা নাড়তে নাড়তে প্রশান্তবাবুর দিকে চেয়ে হাসে। কালো মেয়েটির ফোলা ফোলা গাল দুটিতে চোখের কাজল মাখামাখি হয়ে গেছে। হঠাৎ জানলাটা অতিক্রম করা মেয়েটির অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। জানলা দিয়ে ঝুঁকে পড়ে, প্রাণপণে সে মার হাত ছাড়বার চেষ্টা করে এবং তাতে সক্ষম না হয়ে রাগ করেই বোধহয় ঝুমঝুমিটা ফেলে দেয় নিচে। মৃদুস্বরে বধূটি বোধহয় তার স্বামীকে তাই জানায়। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বছর 25-এর একটি ছেলে বিরক্ত হয়ে বলে, দেখলে, বললাম ওকে জানলার ধারে রেখো না, দিলে তো ফেলে, গাড়ি আবার এক্ষুনি ছাড়বে। এবার বধূটির কথা শোনা যায়, জানলায় না দাঁড়ালে কাঁদে যে। ছেলেটি নামবার উদ্যোগ করবার আগেই প্রশান্তবাবু উঠে ঝুমঝুমিটা মেয়েটির হাতে তুলে দেন। ছেলেটি লজ্জিত হয়ে বলে, আপনি আবার কষ্ট করে দিলেন কেন? না, কষ্ট আর কি। মেয়েটির গাল দুটি টিপে প্রশান্তবাবু একটু আদর করেন। কিন্তু মেয়েটির নতুন খেলা পেয়েছে। ঝুমঝুমিটা আবার সে ফেলে দেয়। প্রশান্তবাবু হেসে আবার সেই কুড়িয়ে দেন। গাড়ি চলতে আরম্ভ করেছে। মেয়েটিকে জানলা থেকে সরিয়ে নেবার আগেই সে আবার ঝুমঝুমি ফেলে দিয়ে বোধহয় ভাগ্য পরীক্ষা করে দেখে। প্রশান্তবাবু সেটা আবার কুড়িয়ে দেন। কলকাতার 7টা বড় বড় কোম্পানির ডিরেক্টরের ভাগ্যে এমন কাজ জুটবে কে জানত। মেয়েটি ভেতরে কাঁদতে শুরু করেছে। গাড়ি এগিয়ে যাবার দরুন জানলাটা আর ধরা যায় না। খোলা দরজা দিয়েই উঠে পড়ে প্রশান্তবাবু ঝুমঝুমিটা মেয়েটির হাতে দিতে যান। মেয়ের বাবা অত্যন্ত ব্যস্ত হয়ে বলেন, দেখুন দিকি, আপনাকে অকারণে কীরকম কষ্ট পেতে হলো, ছি ছি। কিন্তু গাড়ি যে জোরে চলবে, নামবেন কি করে? তাই তো, নামা যাবে কি করে? প্রশান্তবাবু স্বল্পক্ষণের জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন। চলন্ত গাড়ি থেকে নামবার বয়স তার নেই, কোনো কালেই বা ছিল, কিন্তু সে উদ্বেগ তার মুখে প্রকাশ পায় না।
হঠাৎ বেঞ্চির একধারে মজুর শ্রেণীর একটি লোকের পাশে বসে পড়ে তিনি বলেন, না, নামবো না, আমিও যাচ্ছি যে। ট্রেন যাবে মাত্র বজবজ, কিন্তু প্রশান্তবাবুর অফিসের পথ থেকে বজবজ অনেক দূর, প্রায় রূপকথার পুরীর কাছাকাছি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে।